বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিশুদের উচ্ছ্বাস। আগামীতে সহজ যুগোপযোগী বই বের করার অঙ্গীকার শিক্ষামন্ত্রী। রপ্তানির পাশাপাশি দেশে পণ্যের বাজার তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পুরোদমে এগোচ্ছে মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ। প্রস্তুত নদীর দুপারের সংযোগ সড়ক। কাওড়াকান্দি ফেরিঘাট সরানো হচ্ছে কাঁঠালবাড়িতে। রেল সংযোগ প্রকল্পে সেনাবাহিনী নিয়োগ। সংসদ সদস্য লিটন হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জন আটক। দেহে 5টি গুলির চিহ্ন পাওয়া গেছে ময়নাতদন্তে। প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ। জমকালো আয়োজনে দেশে দেশে চলছে 2017 বরণ উৎসব। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ভিড়। এবং তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 39 জন নিহত, আহত অন্তত 40। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। বই উৎসবের মধ্য দিয়ে সারা দেশের স্কুলগুলোতে উদযাপিত হলো বছরের প্রথম দিনটি। সকালে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুলে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সারা দেশে 4,26 লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। নতুন বছরে নতুন বই হাতে পাওয়ার আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। 8 বছরের ধারাবাহিকতায় দেশের প্রতিটি স্কুল শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখর। রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন বই, তুলে ধরেন শিক্ষার গুণগত মানোন্নয়নে পাঠ্যপুস্তক উৎসবের গুরুত্বের কথা। আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানসম্মত শিক্ষা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি। আমরা এখন সেই কাজে লিপ্ত রয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি নানাভাবে আরো সহজ করা পাঠ্যপুস্তক, আরো যুগোপযোগী করা, আরো বিশ্বমানের করা। নতুন বই পেয়ে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। বই উঁচু করে জানান দেয় বছরের প্রতিটি দিনের মধ্যে এটি শ্রেষ্ঠ। নতুন বছর আমরা অনেক ধরনের বই পাই, অনেক ধরনের উপহার পাই, বাবা মা উপহার দেয়, কিন্তু সরকার যে উপহারটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে সেরা উপহার। এটা অনেক বেশি আনন্দের। নতুন বই, নতুন পড়া, নতুন সব, পুরো বছর আমাদের অনেক আনন্দে কাটবে, এটাই সবার আশা থাকে। নতুন বই অনেক কিছু জানবো। আমি আমার বাংলাদেশের দারিদ্র্য মুক্ত করার জন্য অনেক চেষ্টা করব। সরকারের সহযোগিতায় বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পেরে গর্বিত শিক্ষকরাও। নতুন ক্লাসে ওঠার সময় ফার্স্ট দিনে যে ওরা স্কুলে আসলো হাতে বই পেলে, এটা অনেক জন্য অনেক বড় অনুপ্রেরণা কাজ করবে আমি বিশ্বাস করি। আগে যারা ঝরে পড়তো শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক না পেয়ে তার অর্থনৈতিক দৈন্যতার জন্য আজকে তা গোচর হয়েছে। এবছর সারা দেশে 4,26 লাখ শিক্ষার্থীদের মধ্যে 36,21,00,000 বই বিতরণ করা হয়েছে। বছরের নতুন দিন শিক্ষার্থীদের এই প্রাণের উৎসব তাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে বলে মনে করছেন শিক্ষকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মতো সারা দেশেও শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসবের আয়োজন করা হয়। রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে নগরীর কলেজিয়েট স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1,500 শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এবার জেলায় অর্ধশতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ব্রেইল বই তুলে দেওয়া হয়। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর জন্যও দেওয়া হয় আলাদা বই। উৎসাহ লাগছে, নতুন বই পড়বো, খুবই ভালো লাগছে। আমাদেরকে বিনামূল্যে বই দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বাড়িতে যে সব নতুন বইগুলো দেখবো, নতুন বইয়ের ঘ্রাণ আমার অনেক ভালো লাগে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উদ্যোগে জেলা স্কুল মাঠে বিভিন্ন পর্যায়ের বই উৎসব অনুষ্ঠিত হয়। এবার খুলনা বিভাগে মাধ্যমিক পর্যায়ে 2,42,62,117টি এবং প্রাথমিক পর্যায়ে 1,52,00,000 নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। সারা দেশের মতো বরিশালেও পিটিআই স্কুলে শুরু হয় বই উৎসব। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
সময় সংবাদে আরো থাকছে, বুড়িগঙ্গা শীতলক্ষার পর এবার দূষণের শিকার ধলেশ্বরী। চামড়া কারখানার বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে নদীর পানি, ক্ষতিকর প্রভাব আশপাশের জনজীবনেও। রপ্তানির পাশাপাশি ব্যবসায়ীদেরকে দেশজ বাজার সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017 এবং জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবেশীদের সাথে কানেক্টিভিটির উন্নয়ন সহ সরকারের নানামুখী ব্যবসা বান্ধব পদক্ষেপে বিশ্বব্যাপী দেশীয় পণ্যের চাহিদা সৃষ্টি হচ্ছে। একটা সেল আপনাদের থাকা উচিত, যাদের কাজ হবে গবেষণা করা পৃথিবীর বিভিন্ন দেশে কোন ধরনের পণ্যের চাহিদা, সেই ধরনের পণ্য উৎপাদন করবার মতো যোগ্যতা আমাদের দেশে আছে কিনা, বা আমরা পারি কিনা, বা সে ধরনের কাঁচামাল আছে কিনা, বা সেইগুলি আমদানি করা বা ভারী যন্ত্রপাতি আমদানি করা। বাংলাদেশ যে যত পণ্য যত দ্রুত সরবরাহ করতে পারবে, পৃথিবীর কোনো দেশ তা পারবে না। কাজে আমাদের ব্যবসায়ীদেরও সে উদ্যোগ নিতে হবে যে নতুন নতুন বাজার খুঁজে বেড়া আর হচ্ছে আমাদের বিনিয়োগের ক্ষেত্রটা প্রসারিত করা। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে নদীর দুপারের সংযোগ সড়ক নিয়ে রিপোর্ট। পুরোদমে এগিয়ে চলেছে মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ, তবে তার আগেই শতভাগ প্রস্তুত করে তোলা হয়েছে নদীর দুপারের সংযোগ সড়কগুলো। এর মধ্যে শরীয়তপুরের কাওড়াকান্দি ফেরিঘাট সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের মাঝামাঝি এই ঘাটটির উদ্বোধন করা হবে। ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহনগুলো কাঁঠালবাড়ি ঘাট হয়ে ব্যবহার করতে পারবে 4 লেনের নতুন এ সড়ক। শরীয়তপুর ঘুরে এসে রিপোর্ট করেছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার এপারে মাওয়া সংযোগ সড়ক সেতু নির্মাণ শেষ হলে প্রায় 1.5 কিলোমিটার এই সংযোগ সড়ক ব্যবহার করে মাদারীপুরের জাজিরামুখী যানবাহনগুলো উঠবে মূল সেতুতে। এখানকার টোল প্লাজা সহ সার্বিক প্রস্তুতি পুরো শেষ। একই চিত্র নদীর অন্য প্রান্তেও। সেতু পার হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহনগুলো মূল সড়কে যাওয়ার জন্য প্রায় 11.5 কিলোমিটার সংযোগ সড়ক তৈরি করা হয়েছে। এই সড়কে 5টি ব্রিজ, 20টি কালভার্ট এবং 8টি আন্ডারপাসও নির্মাণ করা হয়েছে। এই সংযোগ সড়কের সঙ্গে যোগ করা হয়েছে এলজিইডি এবং রোডস অ্যান্ড হাইওয়ের 6 কিলোমিটার সড়ক, যেটি পদ্মা সেতুর সংযোগ সড়কের সঙ্গে যোগ করবে কাঁঠালবাড়ি ফেরিঘাটকে। ফলে সেতু তৈরির আগেই ফেরিতে চলাচলকারী গাড়িগুলো এখন থেকেই পাবে সংযোগ সড়কের সুবিধা। পূর্ব দিক থেকে আগত যে খুলনা ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা 1 ঘন্টা কমিয়ে দিলাম। আমাদের এই 3টে অ্যাপ্রোচ, আমরা 3টা যে আমাদের প্যাকেজ শেষ করার সাথে একটা বিরাট সুফল আমরা দেখতে পাচ্ছি। এদিকে সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাটটিকে 5 কিলোমিটার এগিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে। ফলে ফেরিতে চলাচলের ক্ষেত্রে সময় কমে আসবে 1 ঘন্টা। 29 একর এলাকা জুড়ে নির্মিত এই ফেরিঘাটটি চলতি মাসে চালু করা হবে। আমরা আশা করছি এটা জানুয়ারির 10 থেকে 15 তারিখের ভিতরে আমরা উন্মুক্ত করতে পারবো। আমাদের দূরত্ব কমে যাবে 5 কিলোমিটার, আমাদের সময় বাঁচবে 40 মিনিট। এটা তেল সাশ্রয় হবে এবং জনগণের জন্য একটা বিরাট উপকার হবে। 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁঠালবাড়িতে 4টি ফেরি, 2টি লঞ্চ ও 1টি স্পিডবোটের ঘাট থাকবে। পদ্মা সেতুর জন্য যাদের দীর্ঘদিনের অপেক্ষা তারা এখন হাতের আঙ্গুলে দিন গুনছেন। চলতি মাসের মধ্যেই এই কাঁঠালবাড়ি ফেরিটি খুলে দেওয়া হলে একই সঙ্গে চালু করে দেওয়া হবে পদ্মা নদীর দুপারের সংযোগ সড়কগুলো। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় দূরত্ব, সময় এবং জ্বালানি খরচ কমে আসার পাশাপাশি মূল সেতু চালুর 2 বছর আগে থেকেই পাওয়া সম্ভব হবে সুফল। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সুপারভিশন পরামর্শক হিসেবে সেনাবাহিনীকে নিয়োগ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ উপলক্ষে সকালে রেল ভবনে বাংলাদেশ সেনাবাহিনী ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে 940 কোটি 86 লাখ টাকা ব্যয় ধরে একটি চুক্তি সই হয়। চুক্তিতে বলা হয়, রেলপথ নির্মাণের জন্য 9 জেলায় প্রায় 1700 একর ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণ, সীমানা পিলার স্থাপন সহ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়েকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর প্রথম দিন থেকেই যেন ট্রেন চলাচল শুরু করা যায় সে লক্ষ্যেই কাজ করছে মন্ত্রণালয়। উদ্দেশ্য বাস্তবায়নে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে সেনাবাহিনীকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সড়ক পথে যখন
যানবাহন যোগাযোগ করবে, একই সাথে যাতে পদ্মা ব্রিজ দিয়ে যাতে ট্রেন চলাচল করতে পারে, তাও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন পর্যায়ে কার্যক্রম শেষ করে আজকের এই অধ্যায় এসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের কন্ট্রাক্ট সাইনিং সেরিমনি হওয়ার পরে তাদের উপর যে অর্পিত দায়িত্ব, পরামর্শ সেবা হিসেবে যে যে কর্মগুলি করার দরকার সেগুলি শেষ করে অতি তাড়াতাড়ি যখন শেষ হবে তখনই আমরা আমাদের নির্মাণ কাজে হাত দিতে পারবো। তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। শহরটির গভর্নর গণমাধ্যমে জানান, স্থানীয় সময় রোববার রাত ১:৩০টার দিকে অর্টাকোয় এলাকার রেইনা নাইট ক্লাবে এই হামলা চালানো হয়। হামলাকারীদের একজন সান্তাক্লজের বেশ ধরে এসেছিল বলেও জানান তিনি। এই হামলায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। সে সময় নাইট ক্লাবটিতে অন্তত ৬০০ মানুষ বর্ষবরণ উৎসবের আনন্দে মেতেছিল। এ হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। বর্ষবরণ উদযাপনে জড়ো হওয়া নিরপরাধ মানুষদের ওপর নৃশংস ও নিষ্ঠুর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তাদের ওপর বুলেট বর্ষণ করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছে। প্রতিদিনের সূর্যই নতুন, কিন্তু আজকের সূর্য জানান দিয়েছে এসেছে আরো একটি নতুন বছর। বিশিষ্টজনরা বলছেন, প্রায় ৪.৫ দশকের এক সময়ের নিঃস্ব রিক্ত বাংলাদেশ এখন অনেকটাই সচ্ছল। কিন্তু অর্থনৈতিক উন্নতি হলেও কমছে মানুষের মর্যাদা। ক্রমাগতভাবে বাড়ছে ধনী গরিব আর শহর গ্রামের বৈষম্য। নতুন উপসর্গ হিসেবে যোগ হয়েছে জঙ্গিবাদ। নতুন বছরে তাদের আশা, সব বৈষম্যের প্রাচীর ভেঙে সর্বস্তরে বিকশিত হোক গণতান্ত্রিক ধারা। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। তখনও সূর্যের ঘুম ভাঙেনি। অবশ্য সেদিকে তাকাবার সময়ও নেই আইবালের। দুই ছেলেকে সঙ্গে করে কনকনে শীতে হাজির হয়েছেন সবজি খেতে। মানিকগঞ্জের এই কৃষক যখন সবজি খেতে ব্যস্ত, তখন তার স্ত্রী সালমার পুরো জীবনটাই কাটছে রান্নাঘরে। বলা চলে কৃষি আর কৃষকই উন্নয়নের মূল চালিকা শক্তি। কিন্তু সারা বছর মাটির দিকে উবু হয়ে সোনার ফসল ফলানো এসব প্রান্তিক মানুষদের আকাঙ্ক্ষায় কিভাবে ধরা দেয় নতুন বছর? আমরা তো ভাই আশা করি সরকারের কাছে যে নামাগো যে আমরা যে পরিস্থিতি যেভাবে পরিশ্রম করি এইভাবে থেকে যদি আমরা ন্যায্য মূল্য পাই, এটি আমরা সন্তুষ্ট। কৃষি লেগে আমরা তো ন্যায্য মূল্য পাই না, ন্যায্য মূল্য পাইলে আমরা সন্তুষ্ট। সমাজ চিন্তকরা বলছেন, বর্তমান বাংলাদেশ সচ্ছল হয়েছে অনেক, বেড়েছে জিডিপি আর রেমিটেন্সের প্রবাহ, কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি কৃষকের ন্যায্য মজুরি। যা হয় চিরকাল যা হয়ে আসছে, যাদেরকে নরম পায় তাকে সবাই ঠকায়, কাজেই মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিচ্ছে, এরা বঞ্চিত হচ্ছে মাঝখান থেকে। এটা দূর করার জন্যে একটা উদ্যোগ নিতে হয়। সেই উদ্যোগটা কে নেবে? সরকার একা নেবে না, সমাজকে এগিয়ে আসতে হবে। মানিকগঞ্জের ডাকুলি গ্রাম থেকে রাজধানী ঢাকা মাত্র ৬০ কিলোমিটারের পথ। তুমুল ব্যস্ততার এই শহর যেন প্রত্যাশার চাহিদার বেলুনে ঠাসা। 2016 সাল ভালো ছিল, আর 17 সালে পুরোটা সময় আসলে ট্রাভেলিং এর উপরে থাকতে চাই। তো আমার টার্গেট হচ্ছে গভর্নমেন্ট জব করা আর ভালো একটা যেন ক্যারিয়ার করতে পারি। শহর আর গ্রামের বৈষম্য কমুক নতুন বছরে, কল্যাণ রাষ্ট্রের পথে হাঁটুক বাংলাদেশ, দূর হোক জঙ্গিবাদ, এমনটাই চাওয়া বিশিষ্টজনদের। গণতন্ত্র দরকার। গণতন্ত্রের ধারণাকে এখন নির্বাচনতন্ত্রে সীমাবদ্ধ করে ফেলছে। গণতন্ত্র তো জনগণের শাসন ব্যবস্থা, যার দ্বারা জনগণের সর্বাঙ্গীন কল্যাণ হবে। প্রত্যাশা একটাই, যে এদেশে সাম্প্রদায়িকতা থাকবে না, পৃথিবীর কোথাও সাম্প্রদায়িকতা থাকবে না। নতুন বছরে ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক প্রিয় মাতৃভূমি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরের আনন্দে মেতেছে সবাই। তারই অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ মৌটুসী। 31 নাইট এবং নতুন বছরকে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে পর্যটন নগরী কক্সবাজার এখন আনন্দের নগরী, উৎসবের নগরী। লাখো পর্যটকের পদবারে মুখরিত হয়ে পড়েছে। এখানের মধ্যে হাজারো পর্যটক ভিড় করে আছে
এবং সেখানে প্রায় বলা চলে যে গতকাল থেকে যে উৎসব, সেই উৎসবে এখন নতুন মাত্রা, নতুন দিন এবং নতুন আনন্দ যোগ করেছে এখানের মধ্যে। দেশের দূর দূরান্ত থেকে পরিবার পরিজন এখানে এসেছে তারা আনন্দ উপভোগের জন্য। আর বিশেষ করে একটি কথা বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, বিশেষ করে প্রায় 3 লাখ পর্যটকের সমাবেশ হলো এখন পর্যন্ত গত 3 দিন ধরে। আজ যে উৎসবের শেষ দিন, সেই শেষ দিনে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটে তেমন কোনো তথ্য আসেনি। তো বলা যায় যারা উৎসব করতে এসেছিল, যারা আনন্দ করতে এসেছিল, তারা এখনো উৎসবের মধ্যে আছে, আনন্দের মধ্যে আছে। এবং বলা যায় যে প্রায় 3 লাখের বেশি পর্যটক ভিড় এই কক্সবাজার সৈকতের মধ্যে 6টি পয়েন্টে। এবং যে গত পরশুদিন যে উৎসব শুরু হয়েছিল, গতকাল ছিল দ্বিতীয় দিন, আস্থার শেষ দিন, এবং নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছে, নেচে গিয়ে উৎসব করে। তবে একটি বিষয় যেহেতু আমরা দেখেছি নতুন সূর্যোদয় দেখার জন্য যে ভোরবেলা যে মানুষ দর্শনার্থী ভিড় জমতে শুরু করেছিল এই সৈকতে, বেলা যত বেড়েছে এখন যেন তার তো ভিড় বাড়ছে। আপনি জানেন যে এখন ঠিক 12টা মানে হচ্ছে এখন ঠিক ভরা জোয়ার। কিছুক্ষণ পর হয়তো ভাটা পরে আসবে। এখনো পর্যন্ত মানুষ সে সাগরের পানিতে নেমে গোসল করছে বা আনন্দ করছে, এবং হয়তো ভাটা পরে আসে তাদেরকে আবার উঠে যেতে হবে, এমনই ভাবে তথ্য দিচ্ছেন লাইফ গার্ডে যারা আছেন তারা। এবং একটি বিষয় বলে রাখা উচিত যে এই কক্সবাজার সৈকতে যে 6টি পয়েন্ট, পৃথিবীর সবচেয়ে বড় দীর্ঘ সৈকত এই কক্সবাজার, যার দৈর্ঘ্য প্রায় 134 কিলোমিটার, এবং সুপুরো সৈকত জুড়ে কিন্তু এরকম দর্শনার্থীরা আনন্দ উল্লাস করছে, আনন্দে মেতেছে। দেশের দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন এখানে আনন্দ উপভোগের জন্য। তো লক্ষণীয় বিষয় হলো যে এই যে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়া আনন্দ উৎসব চলছে এই কক্সবাজার সৈকতে। তো মোটুসি এখন পর্যন্ত আমার কাছে ছিল কক্সবাজার সৈকতে যে উৎসব চলছে তার সর্বশেষ। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নতুন বছর বরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। সময় সংবাদে আরো থাকছে। সাফ নারী ফুটবলে ভারতকে রুখে দিল বাংলাদেশের মেয়েরা। গোল শূন্য ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে সাবিনার দল। আবারও বই উৎসবের খবর। সারা দেশে একযোগে চলছে বই উৎসব। এই মুহূর্তে সিলেটের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং ময়মনসিংহের কুমার উপেন্দ্র বিদ্যাপীঠে আছেন হারুনুর রশিদ। প্রথমে চলে যাচ্ছে ইকরামুল কবিরের কাছে। ইকরাম, সিলেটে শুরু হয়েছে সকাল থেকেই বিনামূল্যে পুস্তক বিতরণ অনুষ্ঠান। ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলে আমরা দেখেছি যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বই উৎসব শুরু হয়েছে এবং বইয়ের এই উৎসবগুলো চলেছে যে বিভিন্ন আমরা দেখতে চাচ্ছেন যে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিমধ্যে বই দিয়েছে, অনুষ্ঠান চলছে এখানে। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ বক্তৃতা দিচ্ছেন। এখানে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন সভাপতিত্ব করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট সরকারি বিদ্যালয়ের এই যে শিক্ষার্থীরা রয়েছে এবং প্রত্যেকটা স্কুলেই, প্রত্যেকটা প্রাথমিক মাধ্যমিক স্কুলে এই ধরনের উৎসব আমরা দেখেছি। আমরা সিলেটে 1,48,00,000 বই বিতরণ করা হয়েছে সিলেট বিভাগে মাধ্যমিক স্তরে, এবং 7,89,000 বই গতবারের তুলনায় এবার বেশি বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরে সিলেট বিভাগে 65,74,693টি বই বিতরণ করা হয়েছে এবং সিলেটে জেলার মধ্যে 26,23,976টি বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক স্তরে সিলেটের 13টি উপজেলার 55,51,000 বই বিতরণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রথম দিনে প্রত্যেকটা ছেলে নতুন কাপড় পরে নতুন সেজে এসেছে এবং তারা উৎসবে উত্তীর্ণ হয়েছে এবং এই উৎসবের মধ্য দিয়ে তারা এই সিলেটে আজকে বছরের প্রথম দিন নববর্ষ উদযাপনের মধ্যে দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। 8 বছর ধরে এই ধরনের উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং বছরের প্রথম দিন তারা বই হাতে পেয়ে খুব আনন্দিত এবং খুশি মটুসি। এই ছিল সিলেটের পাঠ্যপুস্তক বিতরণের সর্বশেষ খবর। সারা দেশের মতো ময়মনসিংহেও আসলে চলছে বই উৎসব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই বেশ জাঁকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এই বই উৎসব হচ্ছে। সকাল 10:30টায় ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ে বিভাগীয় বই উৎসবের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার জি এম সালেউদ্দিন। সেখানে পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক সহ শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বেশ জাঁকজমকভাবে বই উৎসব হয় এবং ময়মনসিংহের যে যতগুলো বিদ্যালয় আছে সবগুলো বিদ্যালয়েই আসলে বই উৎসব চলছে। এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহের কুমার উপেন্দ্র বিদ্যাপীঠে। এই কুমার উপেন্দ্র বিদ্যাপীঠে বই উৎসব চলছে। এখানে বই শিক্ষার্থীদের হাতে
বই তুলে দিচ্ছেন পৌর মেয়র ইকরামুল হক টিটু। এখানে বই বিতরণ করছেন শিক্ষার্থীদের হাতে। আমরা এই মুহূর্তে আছি এখানে। তবে আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা একটা বিষয় বলছেন যে তারা যে বিষয়টা বলছেন যে তারা বই পেয়ে অনেক উচ্ছ্বসিত এবং তারা বই পেয়ে অনেক উচ্ছ্বসিত হয়েছেন এবং খুশি হয়েছেন, এবং তারা যে নতুন বছরের প্রথম দিনই তারা যে বই পেয়েছেন সেই বই পেয়ে তারা নতুন উদ্যমে পড়ালেখা শুরু করবেন। এবং যারা শিক্ষক আছেন তারাও বলছেন যে বাচ্চারা বছরের প্রথম দিনই বই পাওয়ার কারণে আসলে তাদের মনে যে খুশিটা থাকে সেই খুশি নিয়েই তারা পড়াশোনা করে এবং পড়াশোনায় আগ্রহ বাড়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি বাড়ে। সব মিলিয়ে বই উৎসবের যে একটা প্রভাব, সেই প্রভাব শিক্ষার্থীদের মাঝে পড়ে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে ময়মনসিংহ বিভাগের 4টি জেলা রয়েছে। সেই 4 জেলায় এবার প্রায় 3.25 কোটি বই প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে এবং প্রত্যেকটি বিদ্যালয়েই নিজস্ব আঙ্গিকে নিজস্ব ব্যবস্থাপনায় বই উৎসব চলছে এবং সেই বই উৎসবে যেমন অভিভাবকরা এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন এবং শিক্ষক যারা আছেন তারাও সেই বই উৎসবে বেশ উদ্দীপনা নিয়েই অংশগ্রহণ করছেন। ময়মনসিংহের মাধ্যমিক পর্যায়ে এবছর প্রায় 80 লাখ বই বিতরণ 80 লাখ বই বিতরণ করা হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে প্রায় 46,61,414 কপি বই বিতরণ করা হচ্ছে। আর এই ময়মনসিংহ জেলার শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা একটু বলি, ময়মনসিংহে মাধ্যমিক পর্যায়ে 6,06,000 শিক্ষার্থী রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে 8,42,256 জন শিক্ষার্থী রয়েছে এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 991টি এবং প্রাথমিক পর্যায়ে 4,761টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খবর নিয়েছি সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হচ্ছে এবং এই বই বিতরণ চলবে আজ বিকেল পর্যন্ত। তো এই ছিল আসলে ময়মনসিংহের বই উৎসবের সর্বশেষ খবর। মৌটুসী। দর্শক, সারা দেশে একযোগে চলছে বই উৎসব, আর এই উৎসবের খবর জানাতে সিলেট থেকে ইকরামুল কবির এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে স্বাধীনতা বিরোধী চক্র হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সকালে রংপুর মেডিকেলের মর্গে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক সহ নিহত লিটনের স্বজনরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দেহে 5টি গুলি লেগেছে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনিমেষ মজুমদার। সকাল 10:30টার দিকে ময়না তদন্ত শেষে মঞ্জুরুল ইসলাম লিটনের লাশ রংপুর পুলিশ লাইন্স মাঠে জানাজার জন্য নেওয়া হয়। গতকাল সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ওনার ডান দিকের কিডনি এবং ডান লাংস এবং ডান লিভার এই 3টাই ইনজোর্ড ছিল এবং গোটা পেট জুড়েই ছিল তার রক্তক্ষরণ। আমরা সেগুলো পেয়েছি। আমরা ইতিমধ্যে সব আলামত আমরা সংগ্রহ করে এইগুলো রিপোর্টের জন্য আমরা ব্যবস্থা নিব। একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল এই জামাত শিবির জঙ্গি গোষ্ঠী। তাকে প্রতি মুহূর্তে তিনি একটি আতঙ্কের মধ্যে ছিলেন, তাকে হত্যার হুমকি দিয়েছিল। সেই গোষ্ঠীটি আজ গতকাল এই লিটনকে মঞ্জুরুল ইসলাম লিটনকে নির্মমভাবে তার নিজ বাড়িতে গুলিবিদ্ধ করে হত্যা। এদিকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গতরাত থেকে আজ সকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ডাকে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এ কারণে সকাল থেকে পৌর শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সঙ্গে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেল স্টেশনে পদ্মরাগ এক্সপ্রেস অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে লালমনিরহাট সান্তাহার এবং বগুড়া লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে সুন্দরগঞ্জ থেকে সব রুটের বাস চলাচলও। যতক্ষণ পর্যন্ত এই খুনিদের একজন সংসদ সদস্যের নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয়, আজকে সরকারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আজকে স্বাধীনতা বিরোধীরা আবার নতুনভাবে পরিকল্পিতভাবে জাগার চেষ্টা করতেছে এবং হুঙ্কার দেওয়ার চেষ্টা করতেছে। জনতা মঞ্জুরুল ইসলাম লিটন ভাইয়ের জামাত শিবির কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে সেই সময় থেকে আমরা
রাজপথ রেলপথ হরতাল অবরোধ ঘোষণা করে দিয়েছি অনির্দিষ্টকালের জন্য। নাটোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে একই পরিবারের 3 জন সহ 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 12 জন। সকালে সিংড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বগুড়া থেকে নাটোরে যাওয়ার পথে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। পরে আহত 12 জনকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়। বুড়িগঙ্গা শীতলক্ষার পর এবার নতুন করে দূষণের শিকার হচ্ছে ধলেশ্বরী। নদী তীরেই গড়ে ওঠা চামড়া শিল্পনগরীর বর্জ্যে ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি, যার ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে আশপাশের জনজীবনে। প্রকল্প পরিচালক বলছেন, পরীক্ষামূলকভাবে কিছুদিন আগে বর্জ্য পরিশোধনাগার থেকে কেমিক্যাল মিশ্রিত পানি ফেলা হয়েছে নদীতে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। আব্দুল মালিক, বয়স 70-এর কাছাকাছি, থাকেন ধলেশ্বরীর তীরে। দেখেছেন এই নদীর বিভিন্ন রূপ, রুই, কাতল, চিতল, বোয়াল সব মাছ ধরা পড়তো এই নদীতে। তবে এখন সেই চিত্র খুব দ্রুতই হয়তো ইতিহাসে রূপ নেবে। গেল কয়েক মাস ধরে এই নদীতে নেই মাছ, আর পানির রঙও ধরেছে কালচে বর্ণ, কারণ নদীর তীরেই গড়ে উঠেছে চামড়া শিল্পনগরী। ট্যানারি বিষাক্ত বর্জ্যের পরীক্ষামূলক পরিশোধনের পর তা ফেলা হয়েছে নদীর জলে। 20 দিন আগে বোয়াল মাছ, ইয়া মাছ, মেনি মাছ, অনেক জাতি মাছ মরে 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 গাঙ্গা বাইশ হয়েছে। ট্যানারি পানি নামার পরে আপনার অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, পানি গ্যাস হইতেছে। এর আগে নদীতে অনেক মাছ ছিল, আর বোয়াল, চিতল, ট্যানারের পচা পানি নাই, নদীতে কোনো মাছই নাই। এই যে পানিতে মনে করেন শরীর খালি খাই যায়। শিল্পনগরীর শেষ প্রান্তে খোলা আকাশের নিচে স্তূপ আকারে ফেলা হচ্ছে চামড়ার ছেঁড়া অংশ আর জিলেটিং। দুর্গন্ধ ছাড়াও ভয়ঙ্কর পরিবেশ দূষণ করছে এই বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত চামড়ার অংশ। ফলে আশপাশের বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খাইতেছে তো এমন হঠাৎ করে বাতাসে দুর্গন্ধ ছড়ায় গেছে যে ছাত্ররা খাবার বাদ দিয়ে তারা উঠে চলে আসছে। জিলি কাটিং নদীর পাড়ায় ছাড়তেছে, এগুলা মলা দুর্গন্ধ হইতেছে। এগুলার কোনো একটা বক্স নাই, কোনো ডাস্টবিন নাই, কিছু নাই। কিছুদিন আগে পরিশোধনাগার থেকে নদীতে বর্জ্য ফেলার কথা স্বীকার করলেও প্রকল্পের এই পরিচালক বলছেন, এর ফলে নদীতে কোনো দূষণ হয়নি। 1.5 মাস আগে একদিন ওরা এক্সপেরিমেন্টালি চালাইছিল, বেশি করে কোনো মাছ মারা যায় না। এটা একটা মিথ্যা কথা। কিছু স্লাস আবার আমাদের একটা পাশে পুকুর আছে, ওই যে আমরা ডাম্পিং পুকুর বলি, সেখানে নিয়ে আমরা করতেছি, আর বাদ বাকিটা হয়তো নদীতে ফেলাইতেছে আমি জানি না। কিন্তু জানি যে এখনো আমাদের কাছে সেই ডিক্লারেশন দেয় না যে আমরা নদীতে ফেলাইতেছি। বুড়িগঙ্গা শীতলক্ষার পরে এবার ধলেশ্বরী। পরিবেশ দূষণের মারাত্মক শিকার হতে যাচ্ছে আরেকটি নদী। সাভারের চামড়া শিল্পনগরীর বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করলে অন্য দুটি নদীর মতো ঢাকার আশপাশের এই নদীটিকেও পড়তে হবে চরম বিপর্যয়ের মুখে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, সাভার। আবারও বর্ষবরণের খবর। বর্ণিল আলোর ছটা আর উৎসবের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া ও ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালিরা। বর্ষবরণ উপলক্ষে প্যারিসের আইফেল টাওয়ার ও সঞ্জলিজিতে জমকালো আলোকসজ্জায় সজ্জিত করানো হয় শহরটির রাস্তাঘাট। নতুন বছরকে জঙ্গিমুক্ত এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা। যে কোনো নাশকতা এড়াতে দেশটিতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে 2017 সালকে বরণ করতে মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার ও এর আশপাশের এলাকায় বিশাল আলোকছটা ও আতশবাজি উপভোগ করতে ঢল নামে প্রবাসী বাঙালিদের। নিরাপত্তা উদ্বেগের মধ্যেও থেমে থাকেনি দেশটির উৎসবের আমেজ। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছে তারা। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সকলকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই যেন ভালো রাখেন। বাংলাদেশ সরকার যেন জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ কঠোরভাবে দমন করেন। বিগত বছর পার করে নতুন বছরে পদার্পণ করলাম 2017 ইংরেজি নববর্ষে। প্রবাসী বাংলাদেশি সহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বর্ষবরণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। স্থানীয় সময় রাত 12:01 হরেক রঙের আলোয় উদ্ভাসিত হয় অকল্যান্ডের আকাশ। এছাড়াও খ্রিস্টীয় নতুন বছরের আগমন উপলক্ষে সিডনির অপেরা হারবারে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী জমকালো আতশবাজি প্রদর্শনীর।
আতশবাজির বর্ণিল আলোকছটায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, জার্মানি সহ আরো অনেক দেশ। ঘড়ির কাঁটায় 12টা 1 মিনিট বাজতেই বর্ষবরণ উৎসবে মেতে ওঠে নিউজিল্যান্ডবাসী। সর্বদক্ষিণ মেরুতে অবস্থান হওয়ায় পুরো দুনিয়ায় সবার আগে নিউজিল্যান্ডেই শুরু হয় নতুন বছরের উদযাপন। এ সময় আতশবাজির বর্ণিল আলোকছটায় ছেয়ে যায় অকল্যান্ডের পুরো আকাশ। দর্শনীয় এই আতশবাজি উপভোগ করতে বিভিন্ন বয়সী হাজারো মানুষের ঢল নামে সেখানে। এর ঘণ্টা দুয়েক পরেই নতুন বছরের উদযাপন শুরু হয় অস্ট্রেলিয়ায়। প্রতি বছরের মতো এবারও সিডনির অপেরা হারবারে আয়োজন করা হয় জমকালো আতশবাজি প্রদর্শনী। ঐতিহ্যবাহী এই আতশবাজি উপভোগ করতে এবং নতুন বছরকে বরণ করে নিতে এ সময় সেখানে হাজির হন হাজার হাজার মানুষ। ছিলেন দেশি বিদেশি বহু পর্যটক। বর্ষবরণে বর্ণিল সাজে সেজেছে হংকং শহরও। নতুন বছরকে স্বাগত জানাতে এদিন হংকংয়ের রাস্তায় জড়ো হয় বিপুল সংখ্যক মানুষ। রাত 12টা 1 মিনিট বাজতেই বর্ণিল আলোকছটায় ছেয়ে যায় পুরো হংকং শহর। জমকালো আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে 2017কে স্বাগত জানানো হয় দুবাইতেও। চোখ জুড়ানো এই আতশবাজি উপভোগ করতে দুবাইয়ের রাস্তাঘাটে জড়ো হন হাজারো পর্যটক। বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয় তাইওয়ানেও। নতুন বছর উদযাপনে তাইপে শহরের ঐতিহ্যবাহী 1500 ফুট উঁচু টাওয়ার জুড়ে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি ছিল মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনীও। বর্ষবরণ উৎসব আয়োজন করা হয় জাপানের টোকিও স্কোয়ারেও। স্থানীয় সময় রাত 12টা 1 মিনিটে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেচে গেয়ে নতুন বছরকে বরণ করে নেন হাজারো টোকিওবাসী। এছাড়াও 2017কে বরণ করে নিতে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী ছিল উত্তর কোরিয়ার পিয়ংইয়ং, রাশিয়ার মস্কো, জার্মানির বার্লিন সহ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেই সঙ্গে বর্ষবরণ উপলক্ষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। কানাডার বিভিন্ন শহরে ভারী তুষারপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও চরম ভোগান্তির শিকার। লোকজনের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তায় জমে থাকা বরফ সরানোর কাজ শুরু করেছেন নগরকর্মীরা। কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরী তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল দুদিন ধরে এমনই তুষারপাত হচ্ছে মন্ট্রিলে। এর ফলে কার্যত ঘরে বন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। স্থানীয়দের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন কানাডার প্রবাসী বাংলাদেশিরাও। গত 20 দিন যে স্নো যে ধরেন 20 সেন্টিমিটারের মতো। বাস মেট্রোই আমার একমাত্র সম্বল, যে কারণে আরো বেশি প্রবলেম হয়। বিভিন্ন সময় ঝড়, স্নো, হাওয়া বইতে থাকে, তখন প্রবলেমগুলো একটু বেশি দেখা দেয়। বাংলাদেশে অধ্যুষিত মন্ট্রিলের পার্ক এক্সটেনশন এলাকার দোকানপাট খোলা থাকলেও তুষারপাতের কারণে ক্রেতাদের ভিড় নেই। উইন্টার টাইমে তো ব্যবসা অনেক খারাপ হয়ে যায়, কারণ লোকজন আসতে পারে না, ঠান্ডা থাকে, স্নো থাকে। স্নো পড়ার কারণে, হঠাৎ ঠান্ডা পড়ার কারণে মাঝে মানে ব্যবসা বাণিজ্যের অনেক অসুবিধা হইতেছে, কাস্টমার বাইরে হইতে পারতেছে না। এরই মধ্যে সাধারণ মানুষের চলাচলের জন্য তুষার সরানোর কাজ শুরু করেছে নগরকর্মীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানান, মন্ট্রিলে 3000 পেশাদার কর্মী প্রতি বছর ট্রাকের মাধ্যমে 1,20,00,000 কিউবিক মিটার বরফ শহরের বাইরে নিয়ে ফেলে। সময় সংবাদ, মন্ট্রিল, কানাডা। নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর। দারুণ এক সংবাদের জন্ম দিয়ে বছরটা শেষ করল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। শক্তিশালী ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে সাবিনারা। এর আগের 3 দেখায় ভারতের মেয়েদের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তবে এবার সেই ইতিহাস পাল্টানোর প্রতিজ্ঞা করেই নামে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ভারতের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই শীর্ষস্থান মজবুত হতো বাংলাদেশের। আর রক্ষণ ভাগের দৃঢ়তায় সে কাজটি সফলভাবেই করেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে বেশ কিছু সহজ সুযোগ মিস না করলে জয় নিয়ে গ্রুপ পর্ব পেরোতে পারত মার্জিয়া সাবিনারা। কিন্তু জয়বঞ্চিত হলেও গ্রুপ সেরা হবার আনন্দে ভেসেছে তারা। সোমবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিশুদের উচ্ছ্বাস। আগামীতে সহজ যুগোপযোগী বই বের করার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর। রপ্তানির পাশাপাশি দেশে পণ্যের বাজার তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পুরোদমে এগুচ্ছে মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ। প্রস্তুত নদীর দুপারের সংযোগ সড়ক। কাওড়াকান্দি ফেরিঘাট সরানো হচ্ছে কাঁঠালবাড়িতে। রেল সংযোগ প্রকল্পে সেনাবাহিনীকে নিয়োগ। সংসদ সদস্য লিটন হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জন আটক। দেহে 5টি গুলির চিহ্ন পাওয়া গেছে ময়নাতদন্তে। প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ। জমকালো আয়োজনে দেশে দেশে চলছে 2017 বরণ উৎসব। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ভিড়। এবং তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 39 জন নিহত, আহত অন্তত 40। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।